নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমরা মুখোমুখি হব সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগে যা ঘটে গেল আজ সকালে, তার নিন্দার কোনো ভাষা নেই। আপনারা জানেন, গতকাল আমরা গিয়েছিলাম সোনারপুর। সেখানে আমরা দেখেছিলাম যে কিভাবে একেবারে অর্গানাইজডভাবে, একদম পূর্ব পরিকল্পিতভাবে বিজেপির লোকজন, দায়িত্ব নিয়ে বলছি, বিজেপির লোকজন যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ চালিয়েছে, তার ছবি আপনারা দেখেছেন আমাদের চ্যানেলে। গতকাল আমরা বলেওছি, যেটা শ্রমিক বাবুরা বলছেন এটা জনরোষ, বা কয়েকটি চ্যানেল, কয়েকটি না বলবো সবকটি চ্যানেলই বলছেন যেটা জনরোষ। আমি দায়িত্ব নিয়ে বলছি এটা মোটেও জনরোষ ছিল না, এটা পরিকল্পিত হামলা ছিল বিজেপির। আমাদের কাছে এমন কিছু ফুটেজ আছে, এমন কিছু ছবি আছে যা থেকে প্রমাণ হবে যে এই হামলা পূর্ব পরিকল্পিত ছিল এবং বিজেপির নেতারা এটাকে অর্গানাইজ করেছিল। আমরা প্রয়োজন মতন সেই ফুটেজ জায়গা মতন দেখাবো। কিন্তু আজ সকালে কি হলো? গতকাল আমরা যখন সোনারপুর যাই, তার আগে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিলাম, তার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম এবং তার সাথে কিছু আইনি পরামর্শ নিতে গিয়েছিলাম যে আমাদের উপর বিভিন্ন থ্রেট, ব্ল্যাকমেলিংয়ের ফোন আসছে। সে ব্যাপারে তার কাছ থেকে পরামর্শ নিতে গিয়েছিলাম, সাক্ষাৎকারও নিয়েছি। সে সাক্ষাৎকার আপনাদেরকে আমরা দেখাবো। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ছবিটা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি, আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে থানায় ডেপুটেশন দিতে গিয়ে কিভাবে তার উপর অতর্কিতে আক্রমণ হলো। অতর্কিতে আক্রমণ হলো ষাটোর্ধ্ব একজন মানুষ, প্রবীণ মানুষ, যার গায়ে কোনো কালির ছাপ নেই, প্রতিবাদী মানুষ বলে পরিচিত, দিল্লি থেকে কলকাতা পর্যন্ত। সেই একজন প্রতিবাদী মানুষের মুখ বন্ধ করে দেওয়ার এই ঘৃণ্য চেষ্টা, এই নিন্দার কোনো ভাষা নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে গতকাল আমরা কথা বলেছি, তখনও জানতাম না আজ তিনি এভাবে আহত হবে, আজ তাকে এভাবে আক্রমণ করা হবে। আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে যে ইন্টারভিউ, সেটা আপনাদের দেখাবো। কিন্তু আমরা তার আগে কথা বলবো তৃণমূলের নেতা সুদীপ রাহার সাথে। সুদীপ রাহা ঘটনাচক্রে তিনি ডানকুনিরই বাসিন্দা। যেখানে ঘটনাটা ঘটেছে, ডানকুনিতে চণ্ডীতলা থানার সামনে, তিনি তার কাছাকাছি থাকেন। তো সুদীপের সাথে কথা বলে জেনে নেব যে তার অভিজ্ঞতা কি আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মার খাওয়া এবং গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মার খাওয়া নিয়ে। তার সাথে কথা বলে নেবো। আসুন, সুদীপ কি বলছে শুনে নিই। সুদীপ, আমি এনকে ডিজিটাল থেকে প্রবীর বিশ্বাস কথা বলছি। হ্যাঁ, সুদীপ, পরপর দুজন সাংসদ প্রকাশ্যে প্রহৃত হলেন বিজেপির কর্মীর দ্বারা। দেখুন 24 ঘন্টাও কাটেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর গতকালকে যে আক্রমণ হয়েছে, তার 24 ঘন্টা কাটলো না আর একজন প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং কোথায় আক্রান্ত হলেন, এটা কোনো পাড়ার ভেতরে নয়, এটা কোনো মাঠের মধ্যে নয়, এটা কোনো পাবলিক মিটিং এ নয়, থানার মধ্যে, থানার পুলিশ প্রেমিসেসের মধ্যে। সেখানে আমাদের প্রি প্রপোজ প্রোগ্রাম ছিল যে ওখানে একটা ডেপুটেশনের প্রোগ্রাম হবে। সেই ডেপুটেশনের প্রোগ্রামে পুলিশকে ইন্টিমেট করে তারপরে যাওয়া হয়েছে। সাংসদ উপস্থিত, পার্টির অন্যান্য যারা জনপ্রতিনিধি লোকাল স্থানীয় স্তরে তারা উপস্থিত, দলের কর্মীরা উপস্থিত। সেখানে কিভাবে এরকম গুন্ডাদের, দুষ্কৃতীদের আশ্রয় দেওয়া হলো, কি করে ওই জমায়েতটা হলো, কেন ওখানে সাংসদ পৌঁছানোর আগে বা যে টিম যারা থানায় ডেপুটেশন দিতে গিয়েছিলেন তারা পৌঁছানোর আগে কেন ওখানে এলাকাটা ক্লিয়ার করা হলো না, কাদের মদতে হচ্ছে এগুলো? আমরা কি, এটা কি পুরো ললেসনেস? সারা বাংলা জুড়ে অরাজকতা চলছে, আইনের শাসন কোথায়? আজকে পুলিশ প্রেমিসেসের মধ্যে ঘটনা ঘটছে, কতজন গ্রেপ্তার হয়েছে আমরা জানতে চাই। ইমিডিয়েট তো গ্রেপ্তার হওয়া উচিত। সেখানে কেন সুমোটো কমপ্লেন করে পুলিশ গ্রেপ্তার করছে না? একজন নির্বাচিত, যেখানে সুদীপ সাংসদদের নিরাপত্তা নেই, সাধারণ মানুষ কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা তো সেটাই বলছি, যেখানে আমরা কালকেও আমরা একই কথা বলেছি যে যেখানে একটা দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল, সেই দলের পার্লামেন্টের পার্টির লিডার, সে এক জায়গায় শহীদ হয়েছে, পরিবার বিজেপির হাতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, সেই পরিবারের সাথে দেখা করতে গেছে, কোনো পলিটিক্স করে ওখানে মঞ্চ বেঁধে কিছু করতে যাননি। তার আক্রান্ত বাবা মা, তার পরিবারের পাশে দাঁড়াতে গেছেন। সেখানে গিয়ে তিনি আক্রান্ত হচ্ছেন, মানে ব্রুটালি অ্যাটাকড, নারকীয় অত্যাচার। হাতে তো আপনারা কতগুলো ডিম টিভি দেখাচ্ছে,
আমরা আপনার অনেক সাংবাদিকরা যারা তো দেখাচ্ছেই না যে একটা এত বড় পাথর ছোড়া হচ্ছে। যদি মাথাতে হেলমেটটা না থাকতো তাহলে ওই পাথরে মাথাটা চৌচির হয়ে যেত, মাথাটা দুহাতখানা হয়ে যেত। ওই হেলমেটটা সাধারণ স্থানীয় ছেলেরা মাথায় দিয়েছিলেন বলে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেঁচে ফিরেছেন। সেম আমি আপনাদের বলছি, একই রকম ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ওটা প্রি প্রপোজ প্রোগ্রাম ছিল, আগে থেকে পুলিশকে জানানো প্রোগ্রাম ছিল। সেখানে একজন সাংসদ যাচ্ছেন, সেখানে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সকাল 9টা থেকে। সেখানে কেন স্থানীয় থানার পুলিশ ছিল না? ইটস আ বিগ কোয়েশ্চেন। তাহলে কাদের মদতে গুন্ডাদেরকে ওখানে প্রশ্রয় দেওয়া হলো? 1 নম্বর। 2 নম্বর, আজকে যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু পাড়ার ভেতরের ঘটনা নয়, পুলিশ প্রেমিসেসের মধ্যে আজকে এই ঘটনা ঘটেছে। তাহলে সেখানে কেন ওই জমায়েত, ওই জমায়েতের বিরুদ্ধে কেন পুলিশ ব্যবস্থা নিল না তৎক্ষণাৎ? এবং তারপরেও, ঘটনা ঘটবার পরেও কেন সুমোটো কমপ্লেন করে কাউকে অ্যারেস্ট করা হলো না? আমরা দেখতে পাচ্ছি যে পোস্ট পোল ভায়োলেন্স, আজকে প্রায় 26-27 দিন হয়ে গেল, ইলেকশন শেষ হয়ে গেছে, ভোটের ফল বেরিয়ে গেছে, ইলেকশন শেষ হয়েছে 30 দিন, 1 মাস হয়ে গেছে, 1 মাস পরেও পোস্ট পোল ভায়োলেন্স চলছে। সরি, আমরা 2021 সালে কেন্দ্র থেকে দেখছিলাম ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছিল, এনএইচআরসি চলে এসছিল, হিউম্যান রাইটস কমিশন তারা এসছিল, মহিলা নারী সুরক্ষা কমিশন এসছিল। আজকে কি কেন্দ্রের সরকারের চোখে দেখতে পাচ্ছেন না যে বাংলায় কিভাবে একটার পর একটা ঘটনা ঘটছে? আমাদের প্রায় 14-15 জন কর্মী তারা মারা গেছেন এই 30 দিনে। এবং বহু মানুষ তারা গ্রামে শহরে মফস্বলে দলের কর্মী যারা দুঃসময়ে ঝান্ডা ধরেছেন, যারা নেতাগিরি করেননি, তারা আজকে ঘরছাড়া, তারা আজকে বাড়ি ফিরতে পারছেন না, তারা আজকে লুকিয়ে বসে আছেন। কারো ছেলে, কারোর মেয়ে, সেই ছেলে মেয়েকে রেখে কেউ হয়তো বাইরে গিয়ে গা ঢাকা দিয়ে বসে আছে। কেন না? বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, ছেলে মেয়ের বইপত্র কেড়ে নেওয়া হয়েছে, মহিলারা রাস্তায় বেরোতে পারছেন না, তাদের উপরে অত্যাচার করা হচ্ছে, কোথাও মহিলা পঞ্চায়েত প্রধান তাদের বাড়িতে গিয়ে অ্যাটাক করা হচ্ছে, এবং সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় দেওয়া হচ্ছে গর্ব করে বিজেপির পক্ষ থেকে। এই জিনিস আমরা বাংলায় কোনোদিন দেখিনি। ক্ষমতায় তো আমরাও ছিলাম, এরপরে আমাদের সময় কখনো এই ঘটনা ঘটেনি। এরপরে তোমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? পরবর্তী পদক্ষেপ নিশ্চিতভাবে সেটা দলের পক্ষ থেকে তারা বলবেন, কিন্তু রাস্তায় তৃণমূল কংগ্রেস থাকবে। আপনারা তো জানেন অলরেডি পোস্ট পোল ভায়োলেন্সের বিরুদ্ধে আগামী 2 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে রানী রাসমণি রোডে বেলা 11টা থেকে তিনি ধর্নায় বসছেন। সেই ধর্না কর্মসূচি যেমন থাকবে, তার পাশাপাশি জেলায় জেলায় বিক্ষোভ হবে, জেলায় জেলায় রাস্তায় মানুষ বসে প্রতিবাদ জানাবে। এবং আমরা এই প্রতিবাদের, বাংলা প্রতিবাদের রাজপথ, এটা বাংলার সংস্কৃতি। বাংলা কিন্তু একটা প্রতিবাদের প্রাণক্ষেত্র, সেটা স্বাধীনতা আন্দোলনই হোক বা 19 শতকের নবজাগরণই হোক, এই প্রতিবাদের মাটি থেকেই কিন্তু এখানে বারবার আলোর জন্ম হয়েছে। আমরা এই ইতিহাসটাকে গুন্ডামি গাদ্দি দিয়ে ভুলিয়ে দিতে দেব না। অনেক ধন্যবাদ সুদীপ। আমরা কথা বললাম তৃণমূল নেতা সুদীপ রাহার সাথে, তিনি জানালেন তার মতামত। এবং আমরা এরপরে দেখে নিতে চাইব কল্যাণ বন্দ্যোপাধ্যায় আঘাত পাওয়ার পরেও তিনি মাইক হাতে নিয়ে জনসাধারণের উদ্দেশ্যে, আমাদের প্রেসের উদ্দেশ্যে তিনি কিছু বলেছেন, সে কথাও দেখাবো। সেইটা দেখানোর পর আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের মূল অনুষ্ঠান মুখোমুখি কল্যাণ ব্যানার্জি, যেটা গতকাল দুপুরে আমাদের সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারটা আপনাদেরকে দেখাবো। তারপর আসুন দেখে নিই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আঘাত পাওয়ার পরে ঠিক কি বলেছেন। আমি চণ্ডীতলা বাজার থেকে হেঁটে হেঁটে আসছিলাম, আমি একা, আর আমার সঙ্গে 2 জন মাত্র পিএসও ছিল, আমি কাউকে নিয়ে আসিনি, একা একা আসছিলাম। এই চণ্ডীতলার মোড়টায় বিজেপির লোকেরা চিৎকার করে গালাগাল দিয়ে মাথায় দূর থেকে ঢিল কি বল, বড় ইউজ বল ছুঁড়েছে, আমি বুঝতে পারছি না। আমার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি তা সত্ত্বেও আমি আপনাদের কাছে বলতে এসেছি একটাই কথা, আমাদের বলার মতো শক্তি নেই, আমার সত্যি বলার মতো শক্তি নেই। আপনারা বাংলার মানুষ, আপনারা চণ্ডীতলার মানুষ, আপনারাই বিচার করবেন যে এই যে গুন্ডাগার্দি করছে, এই যে এমপিদের যে মারছে, এটা কি ঠিক হচ্ছে? এখানে কোনো জনরোষ টনরোষ নেই,
সাত আট জন লোক মিলে বিজেপির 10 জন গেরুয়া ফেটটি বেঁধে আমাদের আগের সব কর্মীদের মারধর করছিল, আর এখনো আমাকে পর্যন্ত ছাড়েনি। কৌশিকের মুখ ফাটিয়ে দিয়েছে। একটু আগে আমি যখন হেঁটে হেঁটে আসছিলাম তখন একজন ভদ্রমহিলা, তিনি মোটরসাইকেল করে যাচ্ছিলেন, তার পিছনে বোধহয় স্বামী ছিল, রাস্তায় নেমে আমাকে বললো, দাদা আমাদের প্রচন্ড মেরেছে বিজেপির লোকজন। সারা পশ্চিমবাংলায় যেভাবে বিজেপি আমাদের ওপরে অত্যাচার করছে, বিজেপি শূন্য করে দিতে চাইছে, ওরা সিপিএম কে এবং পশ্চিমবাংলায় কংগ্রেসকে অক্সিজেন দিতে চাইছে। আমি আপনাদের কাছে আমার এই মাইকের মাধ্যম দিয়ে আমি সারা বাংলার মানুষকে একটা জিনিসই বলতে চাই, যে আপনারা এই কর্মকে সমর্থন করছেন তো ওরা যেভাবে বিরোধীদের মারধর করছে, এমপি কে দেখলে ওপর থেকে ঢিল বা বল ছুট দিচ্ছে, আপনারা এটা পারবেন তো? আপনারা কি বাংলার এই পরিবর্তন আনতে চেয়েছিলেন? আমরা কি বাংলার, আমি মানুষের কাছে আবেদন জানাই, পশ্চিমবাংলার মানুষের কাছে আবেদন জানাই, যে 70 বছর বয়সে রাজনীতি করতে এসো, আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি, আমি সিপিএম এর বিরুদ্ধেও আন্দোলন করেছি, সিপিএম অনেক অন্যায় কাজ করেছে, কিন্তু সিপিএম কোনোদিন আমার শরীরে আঘাত করেনি। এই প্রথম পশ্চিমবাংলার মাটিতে আমরা এইভাবে আঘাতপ্রাপ্ত হলাম। জনরোষের নাম করে যা বলছে, এটা শ্রমিক ভট্টাচার্যের মস্তিষ্ক প্রসূত। জীবনে কোনোদিন সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন এরা করেনি। এরা এই জন্য আজকে বর্বরতার চূড়ান্ত জায়গায় গেছে। শুভেন্দু অধিকারী একটা খুনি মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারী একটা অটোক্রেট মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারী চাইছে খুন করে যে কোনো উপায় জোর করে আমাদের সবাইকে মেরে ফেলতে। আমি বাংলার মানুষের কাছে আবেদন জানিয়ে যাই, বাংলার মানুষ আপনারা সচেতন হন। আজ আমায় মারছে, হয়তো আপনি দূর থেকে দেখছেন, কালকে আপনার বাড়ি থেকে এই বিজেপি গুন্ডারা আপনার মেয়েকে যখন টেনে ধরবে, সেদিনকে আপনাদের পাশে কেউ থাকবে না। যতদিন তৃণমূল আছে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, যতই আঘাত করে না কেন, প্রাণে বেঁচে থাকলেও লড়াই আমরা করে যাব। আর এই পুলিশকে বলে যাই, তোমাকে শুভেন্দু অধিকারী মাইনে দেয় না, এই আইসি ইচ্ছে করে আমাকে দিয়ে মার খাওয়ালো। ভালো থাকুন, সুন্দর থাকুন, কিন্তু প্রতিবাদ করুন। বাংলার মানুষ আপনারা সত্যি সত্যি প্রতিবাদ করুন। প্রতিবাদ না করলে এ বাংলা জাগবে না। এ বাংলার স্বাধীনতা হরণ হয়ে গেছে, বাংলা গুন্ডাদের হাতে চলে গেছে। প্রতিবাদ করুন, যে যেখানে আছে প্রতিবাদ করুন। আর আমাদের দলের কিছু লোক আছে কবিতা লিখে এখানে বিজেপির চামচাগিরি করে, তাদেরকেও ছাড়বেন না, তাদের বিরুদ্ধেও প্রতিবাদ করুন। শুনলেন, আঘাত পাওয়ার পরেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাধারণ কর্মীদের উদ্দেশ্যে এবং আমরা যারা প্রেস মিডিয়া ছিলাম তাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রেখেছেন। বয়স্ক মানুষ এইভাবে আঘাত পেয়েছেন, খারাপ তো লাগারই কথা, তিনি যে রাজনৈতিক দলই করুন। গতকালই তো আমার সাথে দীর্ঘক্ষণ কথা বললেন এবং বেশ খোশ মেজাজেই ছিলেন। আজ তিনি এভাবে আঘাত পেয়েছেন, আমরা সত্যিই ব্যথিত। মানে এইভাবে যদি সাংসদেরা মার খেতে থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? দেখুন, মহিলারা সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাচ্ছেন না, এ নিয়ে মহিলাদের মধ্যে ক্ষোভ। হকাররা তাদের পেটে লাথি পড়েছে, তাদের মধ্যে ক্ষোভ। সাংসদদের মারা হচ্ছে,
এই কোন সকাল এলো যা রাতের চেয়েও অন্ধকার? কেন এইরকম করা হচ্ছে? এভাবে কি নিকেশ করে দেওয়া যাবে তৃণমূল কংগ্রেসকে? এইভাবে কি নিকেশ করতে পারবেন তারা? এর আগে সিপিএম বহু চেষ্টা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে মারধর করে তৃণমূল কংগ্রেসকে শেষ করে দিতে, বা তৎকালীন কংগ্রেসকে শেষ করে দিতে পারেনি তো। এইভাবে মারধর করে কাউকে নিকেশ করা যায় না। রাজনৈতিক লড়াইটা লড়া হোক না। তৃণমূল বলুক তারা 15 বছরে কি করেছে, আর বিজেপি বলুক তারা 15 বছরে কি করেনি। এই নিয়ে ডিবেট হোক, লড়াই হোক, সব হোক, কিন্তু এই মারপিটের রাজনীতি বাংলা থেকে বন্ধ হোক। জঙ্গলের রাজত্ব কায়েম হয়ে যাচ্ছে বাংলায়। এই জঙ্গলের রাজত্ব থেকে আমরা বেরোতে চাই। আমি আর দেরি করব না, চলে যাব সরাসরি কল্যাণদার কাছে, যেটা গতকাল দুপুরবেলা আমার সাথে ওনার যে কথোপকথন তা আমরা রেকর্ড করেছি। আসুন চলে যাব সরাসরি সেই অনুষ্ঠানে। এই নির্বাচন কমিশন একদম বিজেপির এজেন্ট হিসেবে পশ্চিমবাংলায় কাজ করেছে। কাউন্টিং এর সময় ভেতরে যে সিসিটিভি ছিল সেটা বাইরে কেন দেখানো হলো না? হেরে যাওয়ার মেন কারণ এইটা। শ্রমিক ভট্টাচার্য ভালো লোক, এদের মধ্যে এডুকেটেড পার্সন হচ্ছে স্বপন দাশগুপ্ত, লেভেল অফ ইন্টেলিজেন্স ইজ ভেরি হাই। অগ্নিমিত্রা পাল, চোর 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 চোর। আরে বাবা, এটা কি পলিটিক্যাল কালচার? আপনি এখন খুঁজে পাচ্ছেন না কাদের? নেতাদের। নমস্কার, আমি প্রবীর বিশ্বাস। আজ এসেছি এমন একজন মানুষের কাছে যাকে কেউ বলেন ঠোঁট কাটা, কেউ বলেন তার কাটা। মাঝে মাঝে তার তার কেটে যায়, আজে বাজে বলে ফেলেন, আবার পর মুহূর্তেই তাকে আদরে জড়িয়ে ধরেন। এরকম একজন বর্ণময় রাজনৈতিক চরিত্র যাকে আমরা আগেও আপনাদের সামনে এনেছি, সেই কল্যাণ ব্যানার্জির সামনে আমি বসে আছি। কল্যাণদা, এনকে ডিজিটালে আপনাকে আরও একবার স্বাগত। কল্যাণদা, একটাই প্রশ্ন, সেটা হচ্ছে একদম 215 থেকে 80-তে নেমে যাওয়া, এই পতনের কারণটা যদি একটু আপনি বলেন। যদি প্রাইমা ফেসি দেখা হয় যে না, এটা একটা প্রাইমা ফেসি ভিউ যে মানুষ আমাদের এগেনস্টে গেছে, তাই জন্য 80টা হয়েছে, কিন্তু এটা আসল ফ্যাক্ট না। এর একটু গভীরে গেলে যেটা দেখতে পাওয়া যাবে যে নির্বাচন কমিশন একদম বিজেপির এজেন্ট হিসেবে পশ্চিমবাংলায় কাজ করেছে। নির্বাচন কমিশন, বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে ওয়েস্ট বেঙ্গলকে টার্গেট, যার জন্য এসআইআর এর সময় হয়েছে। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিটা অন্য কোনো রাজ্যে হয়নি, এখানে করেছে। আমরা সুপ্রিম কোর্ট করেছি, সুপ্রিম কোর্ট ওদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে গিয়ে দিল হায়ার জুডিশিয়ারি মেম্বারদের অ্যাডজুডিকেশনে দিল। সেইখানে অনেক সংখ্যায় কমে গেল, যে ডিলিশন যতটা হওয়ার ছিল তার চেয়ে অনেক কমে গেল। তারপর যেটা হলো, তারপরও যে সংখ্যাটা ডিলিশনের এলো তার এগেনস্টে অ্যাপিল ফাইল হইলো, অ্যাপিলগুলো ডিসাইড হলো না। এবারে আমি একটা উদাহরণ দিচ্ছি, এরকম অনেক আছে, এরকম 33টা কেস আছে। ডিলিশন আফটার অ্যাডজুডিকেশন ডিলিশন হলো এবং তার এগেনস্টে অ্যাপিল হলো কত, 7,500 একটা কনস্টিটুয়েন্সিতে। এই আমাদের জাঙ্গিপাড়াকেই ধরলাম, জাঙ্গিপাড়া কেন্দ্রে আমাদের লোক ক্যান্ডিডেট কত ভোটে হারলো, 852। তাহলে ইট ইজ অ্যাফেক্টেড। সেকেন্ড হচ্ছে, আপনারা সবাই দেখেছেন যে এই যে ইলেকশন হচ্ছে, ক্যামেরা যাচ্ছে, বুথের সামনে সিসিটিভি আছে, দেখতে পাচ্ছেন কে যাচ্ছে কে আসছে, সব দেখতে পাচ্ছেন, স্ট্রং রুম সবই দেখতে পাচ্ছেন। কিন্তু কাউন্টিংয়ের সময় ভেতরে যে সিসিটিভি ছিল সেটা বাইরে কেন দেখানো হলো না? অ্যাটলিস্ট প্রেস তো দেখতে পারত, সেটা দেখা হলো না। তো প্রেস যখন দেখতে পেল না, যেটা হলো, যেটা দেখলো যে ওরা মোডাস অপারেন্ডি এটা এরকম 10,000-এর ওপরে যেখানে সিটগুলো যেগুলো চলে যাচ্ছে সেখানে ওরা কিছু করলো না, মানে হেরে যাচ্ছে, 10,000 উপরে যেগুলো হেরে যাচ্ছে সেগুলো কিছু করলো না। কিন্তু 10,000-এর নিচে যেগুলো রয়েছে সেই সিটে লাস্ট 3-4 রাউন্ড
ক্যান্ডিডেটকে মেরে, ইলেকশন এজেন্টকে মেরে, সমস্ত কাউন্টিং এজেন্টদের মেরে বার করে দিয়ে ওরা জিতে গেল। তার মধ্যে আমার পার্লামেন্ট কনস্টিটিউন্সি অনেকগুলো আছে, ভবানীপুরও আছে, বিভিন্ন জায়গায় আছে। এই সিট প্রায় 80 থেকে 100টা আছে। আপনি যদি বলেন যে হেরে যাওয়ার মেন কারণ এইটা। এরপর যেটাই জনরোষ, এরপর যেটা হচ্ছে যে না ওরা হেরেছেন, অনেক টাকা চুরি করেছে, করাপশন, এটা একটা মত আছে। করাপশনের কথা তো ফোর্থ মের আগে তো কেউ বলছে না, তো ফোর্থ মের পরে কেন বলছো ভাই? যা আছে ফোর্থ মের আগে বলতো, ফোর্থ মের পরে কেন বলছো? আর তুমি আসার আগে দুটো ফোন এসেছিল, আমি তো একটা কালকে এটা দিয়েছি না, যার যেখানে দরকার আছে লিগেল হেল্প আমার কাছ থেকে নেবেন। দুটো ফোন এসছে দক্ষিণ দিনাজপুর থেকে, এর থেকে। তারা বলছে দাদা আমাদের এখন কেস দিচ্ছে 2021 নাকি আমি কার কাছ থেকে টাকা নিয়েছি। এটা হয়। শ্রমিক ভট্টাচার্য ভালো লোক, কপালটাও ভালো, শক্তি চট্টোপাধ্যায় কবিতা বলে, পরে টরে বেশ গুছিয়ে গাছিয়ে কথা বলে, অনেক খুব পছন্দ করে। এখন গ্ল্যামারটা হঠাৎ করে খুব বেড়েছে, উত্তম কুমারের মতো গ্ল্যামার হয়ে গেছে, জাজাল করছে। সেই শ্রমিক ভট্টাচার্য বিজেপির প্রতি কোনো কন্ট্রোল নেই। এবার একটা আনরুলি সিচুয়েশন তৈরি করে দিয়েছে, লোকগুলোকে খেপিয়ে দিয়ে সবাইকে পিছনে লাগিয়ে দিয়েছে। চোর। আরে বাবা, এটাই পলিটিক্যাল কালচার। তুমি তো চিরকালের জন্য বসতে আসনি। এবং আমি তোমাকে বলেছি প্রবীর, মমতা বন্দ্যোপাধ্যায় বাজারে রাস্তাতে নামছে, মানুষ মমতা দিকে 4% মাত্র ডিফারেন্স, কিন্তু মানুষ রাস্তায়, মানুষ মমতার দিকে চাইছে, এখন আরো বেশি চাইছে। এই অন্নপূর্ণা ভান্ডার হেন তেন আমার বলছে তো আমাদের দিদি ভালো ছিল, তো বলছে তো সব। 1 বছরের মধ্যে হাওয়া ঘুরে যাবে। আপনাদের দলের বেশ কিছু লোক আপনাদের দলের বিরুদ্ধেই মুখ খুলছেন। আপনারা কি দলে কিছু ফ্রাঙ্কেনস্টাইন নিজেরাই তৈরি করেছিলেন? না, আমি ওসব বলতে চাইছি না। যারা মুখ খুলছে মুখ খুলুক, তাতে যদি মনে করে তাদের নিজস্ব কোনো ব্যক্তিগত সুবিধা হবে হোক। তারা তো কোনোদিন দলের মধ্যে এসে কোনো কথা বলেনি কোনোদিন। আর এটাকেও আমি বিশ্বাস করব না যে মমতাদির সামনে, মমতাদির কাছে যারা সুযোগ পেয়েছে বসার সুযোগ, তারা আমরা ধরো এমপিরা যেমন রয়েছি, তে দিদি তো বসেছে বছরে অন্তত 3-4 বার তো বসেছে, কেউ কোনোদিন কোনো কথা বলেনি। যে আমার যা বলার আমি বলেছি আগে, আমি এখনো বলি, আমি বলেও চলবো। তো আপনি কি মনে করেন না যে মমতাদি বা আপনাদের দল এইসব ফ্রাঙ্কেনস্টাইনদের তৈরি করার সময় বুঝতে পারেননি শিব গড়তে গিয়ে বাদর গড়ে ফেলেছেন? আসলে একটা ফ্রাঙ্কেনস্টাইন না, রাজনীতিতে কিছু সুবিধাবাদী লোক থাকে, এরা সুবিধা মতো যখন আসে, সুবিধা হয়ে গেল, ভোগ করলো। কারা বলছে একটু বেশি দেখুন, যারা বেশি ভোগ করেছে। কর্মীরা কেউ বলছে না। আপনি এখন খুঁজে পাচ্ছেন না কাদের, নেতাদের। আপনি গেলে কর্মীরা পাচ্ছেন, কর্মীরা আপনাকে উৎসাহিত করছে, দাদা আসুন প্রবীরদা আসুন। এদের ভয়। বুঝতে পেরেছেন তো? তো এরা কেউ না। আমি তো বারবার বলি, দরকার যেটা দলের দরকার হচ্ছে একটা যে লিডার, আর একটা হচ্ছে কর্মী। এই যারা ভয় কাজ, তারা কি একটা সিটও ধরো এমপিদের মধ্যে রয়েছে বা এমএলএদের মধ্যে রয়েছে, তারা একটা সিটও নিজের নামে জেতাতে পারবে? হয় তাকে মমতা ব্যানার্জি তৃণমূলের নাম নিতে হবে, নাহলে বিজেপির নাম নিতে হবে। সবাই তো আর শুভেন্দু অধিকারী নয় রে বাবা, এটা তো ঘটনা। অল সেড অ্যান্ড ডান, আমি যতই তার সমালোচনা করি বা যাই করি, শুভেন্দুর একটা ক্ষমতা ছিল, সাংগঠনিক ক্ষমতা ছিল, পরবর্তীকালে খেটে খুঁটে নিজস্ব পপুলারিটি করেছে। কিন্তু সবাই যদি ভাবে শুভেন্দু অধিকারীর মতো চলে গিয়ে আমার হয়ে যাবে, তা হবে না। কারণ এই পরিশ্রমটা শুভেন্দু অধিকারীর মতো কেউ করতে পারবে না, আর গ্রহণযোগ্যতাও তাদের কারো আসবে না।
একটা কথা বলি, এই যে যারা আপনাদের দলে থেকেই দলের বিরুদ্ধে কথা বলছেন, তাদের বিরুদ্ধে দল অ্যাকশন নিচ্ছে না কেন? অ্যাকশন নেওয়া ফ্যাকশনের ব্যাপার নেই, রাস্তায় নামবে, তারপর দেখবে নতুন করে আবার সব গজিয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। দিদিকে ভালোবাসার লোক খুব প্রচুর রয়েছে, দিদিকে ভালোবাসার ওয়ার্কার প্রচুর রয়েছে, তাদের মধ্যে থেকে আগামী দিনে লিডার তৈরি হবে, যারা যাবার তারা যাবে। শূন্যস্থান কিছু থাকে না ভাই, কোনো শূন্যস্থান থাকে না, শূন্যস্থান পূর্ণ হয়ে যায়। কিন্তু এদেরকে বিজেপি নেবে কিনা এটা আমি জানি না, আর বিজেপি নেবেই বা কেন? আপনি বলছেন এরা ভালো তৃণমূল নয়? ভালো তৃণমূল খারাপ, ওরা তো বলছে তৃণমূলের সব খারাপ তৃণমূল, এটাই তো, সেখানে আমিও আছি আপনিও আছেন, বা আপনার নয় আমি অন্য কারো বলছি। আর যেগুলো যাবে বলছে তাদের সম্বন্ধে খবর তো আমাদের চেয়ে বিজেপি ভালো রাখে। তা এইসব এদেরকে নিয়ে বিজেপি করবেটা কি? আর বিজেপির কর্মীদের কাছেও আমি একটা কথা বলি, ভাই যারা বিজেপি করছেন দীর্ঘকাল ধরে, আমি আপনাদের রেসপেক্ট করছি, যারা পলিটিক্স করছেন, ফাটকাবাজদের দলে নেবেন না। এই তৃণমূল থেকে যদি কেউ যায়, তারা আপনার জায়গাটা খেয়ে নেবে। আপনি এতদিন ধরে পরিশ্রম করে এখন আপনার জায়গাটা পাওয়ার জায়গায় এসছে, সেটা এই তৃণমূলদের নিয়ে দিয়ে যাবেন না, বিজেমূল করবেন না, কিন্তু তাহলে সব বোনাস। আর যদি যায় 1 বছর আবার আমরা ফিরে চলে আসবো। আপনি তো এই মানে যারা বিরুদ্ধে কথা বলছেন তাদের ধোবিকা কুত্তা বানিয়ে দিলেন। ও তো হবে, দেখো না, কোথাও কিচ্ছু হবে না, এখানেও হবে না ওখানেও হবে না। চলো একটা শেষ প্রশ্ন করি, একটা সরকার গঠন হয়েছে 1 মাস, আপনারা বলেছেন যে আপনারা গঠনমূলক সমালোচনা করবেন, সরকারের ভালো কাজের সহযোগিতা করবেন। আপনি আগামী দিনে এই 5 বছর যে সরকারটা চলতে চলেছে তাদের সম্বন্ধে আপনি কি গুড উইশেস দেবেন? এরা কিছুই করতে পারছে না, শুভেচ্ছা তো রইলই, সেটার জন্য কথা না, কিন্তু প্রথম থেকেই যেভাবে চালাচ্ছে, যে অটোক্রেট হয়ে গেছে, পুলিশকে বিশাল ক্ষমতা দিতে নেই, আইনের বাইরে পুলিশকে, শোনো, ব্যুরোক্রেট আর পুলিশ দিয়ে যদি সরকার চালানো হয় না, সে সরকার পড়ে যায়, থাকে না। আপনি কি মনে করেন যে আপনার যে বিগত 15 বছরের সরকার সেটা ব্যুরোক্র্যাট নির্ভর ছিল? অনেকটা ছিল, কয়েকটা জায়গায়, অনেকটা জায়গায় ছিল, অনেকটা জায়গায় ছিল, একদম ছিল না তা না, অনেকটা জায়গায় ছিল, সবটা ছিল না, কারণ মমতাদি পুরোটা নিজে দেখতো। লেভেল অফ ইন্টেলিজেন্সি যদি বলো, এটা উইথ রেসপেক্ট আমি কথাগুলো বলছি, উইথ রেসপেক্ট, লেভেল অফ ইন্টেলিজেন্সি আজকের যারা চিফ মিনিস্টার বা মিনিস্টার রয়েছে তাদের কম আছে। এদের মধ্যে এডুকেটেড পার্সন হচ্ছে স্বপন দাশগুপ্ত, লেভেল অফ ইন্টেলিজেন্সি ইজ ভেরি হাই। অগ্নিমিত্রা পাল ভালো। প্রশ্ন তো শেষ হচ্ছে না, তবু একটা না, কথা শেষ একটা শেষ কথাই বলবো। আপনি আপনার যারা কর্মী, যারা ঘরে বসে আছেন, ভয় পেয়ে বেরোতে পারছেন না, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? দেখুন ভাই, সাহস করে বেরিয়ে আসতে হবে, নেতাদের অপেক্ষায় থাকবেন না, বেরোন। দিদি তো বেরোচ্ছে, আমি তো আমার কনস্টিটিউয়েন্সি তো বেরোচ্ছি, আমার কনস্টিটিউয়েন্সির নেতারাই প্রোগ্রাম নিতে চাইছে না, আমি কি বলবো বলুন তো আপনাকে? আর কর্মীরা চাইছে, ভয়ে পালাচ্ছে সব। না, আপনি যাদেরকে তৈরি করলেন, যারা অনেস্ট, যারা পার্টিকে ভালোবাসে, তারা ভয় খাচ্ছে না। না, আপনি যাদেরকে তৈরি করলেন, টিকিট দিলেন, তারা বিধায়ক হলো, পরবর্তীকালে মন্ত্রী হলো, হেরে যাওয়ার পর তারা বলছেন রাজনীতিটাই করব না। এটা দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য, এটা ভাবতে পারা যায় না যে এত ভীতু হতে পারে কেউ। আমরা এতক্ষণ কথা বলছিলাম একদম ওয়ান অ্যান্ড অনলি কল্যাণ ব্যানার্জির সাথে। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো কমেন্ট করে লিখে জানাবেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।